হ্যাঁ, এটা একটা আগের ভার্সন। তো এখানে এটা একসাথে করা যায়। এই ভার্সন হবে, এটা সুবিধা ছিল ক্লাসিক্যাল ভিউতে যে স্লিপে থেরাপিউটিক পকেট বুক হচ্ছে এই যে থেরাপিউটিক পকেট বুক। আমি গেলাম স্লিপে, গেলাম। ওকে, স্লিপে যাওয়ার পরে এখানে এটা স্লিপে যাওয়ার পরে আমি কোথায় যাব, যে লেভেলটা হচ্ছে আমার স্লিপ। ওকে, এই যে লেভেল স্লিপ। এখন দেখেন এই যে আমার কার্সর দেখতে পাচ্ছেন না? তো এখানে, হ্যাঁ হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। তো এখানে এটা কিন্তু স্যার এইটা তো এখন আমাদের কাছে अवेलेबल না স্যার। কিন্তু না, ওইটা দরকার নাই, अवेलेबल হওয়া দরকার নেই। ওই যে যেটা আছে ওইটাই এটা হয়ে যাবে। হ্যাঁ, প্রতিদিনের কথা হয় তো, ওদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে এখন। তো আজকেও কথা হয়েছে মুম্বাই পানির তলে। আজকে কথা হয়েছে মুম্বাইয়ের অবস্থা খারাপ, পেপারে দেখছেন তো, বিল্ডিং টিল্ডিং সব ডেবে যাচ্ছে। ইন্ডিয়ার উপরে তো আল্লাহ, যাই হোক এটা বিষয়ে বলি না। তো এখন ওই ওদের অফিস বন্ধ, তো অনেকগুলো কাজই আছে। বিটা ভার্সন কাজ দিচ্ছে, হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফুল এটা চলে আসবে। কোভিড রেপার্টরি চলে আসছে, কোভিড রেপার্টরিটা করে দিবে আর কি। অফিসটা বন্ধ আছে আর কি। হ্যাঁ, কাল পরশু খুললে করবে। এখন খুব বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, এগুলো কাজ চলতেছে আর কি। এগুলো সবগুলোই চলে আসবে। আর এখন যেটা আসছে ভার্সন, এটা অনেকগুলো ইউজার ফ্রেন্ডলি, এগুলা কিন্তু এখানে ছিল না। তো এই প্রত্যেকটা দুইটা মিলেই করা হবে আর কি, এটা বিষয় না। কারণ একটা সফটওয়্যার দাঁড়াইতে অনেক লাগে, অনেক সময় লাগে। কারণ অনেকগুলো ইঞ্জিনিয়ার লাগে, ইঞ্জিনিয়ারকে আবার হোমিওপ্যাথি বুঝাইতে হয়। ইঞ্জিনিয়ার তো আর হোমিওপ্যাথি ডাক্তার থাকে না, তো তাকে আবার হোমিওপ্যাথি বুঝে তাকে ওই স্ট্রাকচার গুলো মাথায় দিয়ে তারপর কাজ করাইতে হয়, এবং সাথে থাকে। আর আমাদের ফিডব্যাকও নাই। তো যেটা বলছিলাম যে এই যে স্টুপিড, হ্যাঁ স্টুপিড মানে বোকার মতো। যেমন ডাউন সিনড্রোম হয় না? ডাউন সিনড্রোমের চেহারাটা কিরকম থাকে? ডাউন সিনড্রোম, হ্যাঁ ডাউন সিনড্রোমের চেহারাটা মঙ্গোলিয়ান ফেস। আচ্ছা, যদি আমরা বলি এটা তো একটা ফেস এই বললাম। আর যদি আমরা ক্রিটিনিজম বলি, হ্যাঁ যেমন হাইপোথাইরয়েড, হ্যাঁ বাচ্চাদের যেটা হয়, হাইপোথাইরয়েড হলে আমাদের চেহারা কেমন হয়? জিব্বা টিব্বা বের হয়ে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, হ্যাঁ পেটের ফোলা হয়ে যায়। মানে চেহারাটা একটা বোকা বোকা লুক না? ইডিওটিক লুক হয়তো। মানে অত শার্প চেহারা হয় না, বুদ্ধিদীপ্ত চেহারা হয় না, বোকা বোকা। একটা জেনারেল যদি আমি ইংলিশ ওয়ার্ড ইউজ করি, তাহলে আমি কি বলবো? একটা বোকা বোকা চেহারা। তো ঘুমের মধ্যে যদি কেউ যদি বোকার মতো, ঘুমের মধ্যে তো অনেক প্রতিষ্ঠান, কেউ হা করে বোকার মতো চেহারা করে বসে থাকে, স্টুপিড লাইক অ্যাপিয়ারেন্স। স্টুপিড লাইক অ্যাপিয়ারেন্স মানে বোকা বোকা চেহারা, বোকা বোকা চেহারা। এখন এটা বলতে গেলে তখন ইউটিউবে সার্চ দেন বা দেখেন, এটা তো আর আসলে বোঝানোর নাই। আপনারা সবাই, আমরা সবাই জানি। তো কেউ যদি বোকার মতো চেহারা করে রাখে ঘুমের মধ্যে, বোকা চেহারা করতে গেলে হা করে করে মুখ দিয়ে লালা পড়ে একটা চেহারা করে রাখলো ঘুমের মধ্যে, কিন্তু অন্য সময় তার মধ্যে এটা হয় না। তাহলে শুধু ঘুমের মধ্যে তার বোকা বোকা চেহারা হচ্ছে। তাহলে এইসব ক্ষেত্রে আপনি এই রুব্রিকটা নেবেন, ঠিক আছে? তাহলে এখানে এই রুব্রিক সাবরুব্রিক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই অ্যাপিয়ারেন্সটা চলে আসবে, নতুনটায় চলে আসবে। ওই একটা জাস্ট খালি বাটন অ্যাড করে দিতে হবে, উইথ রেমেডি উইদাউট রেমেডি, তাহলেই আপনার এই এখানে একটা ব্যাপার স্যার, যে এখানে স্লিপের আন্ডারে স্টুপিড দিয়েছে এখানে, তো এখানে তাহলে সাব রুব্রিক। কিন্তু এখানে বইয়ের মধ্যে কিন্তু স্যার দেখেন স্লিপ, রেস্টলেস, এটা যেমন সাব রুব্রিক, সাউন্ডকে কিন্তু সাব বানিয়েছে। না, সাব বানায় নাই। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওই স্লিপের পাশে রেস্টলেস এর আগে একটা দাগ হবে। ও আচ্ছা আচ্ছা, দেখবেন যে স্লিপের পরে যে রেস্টলেস একসাথে দিচ্ছে না, ওই রেস্টলেস এর আগে একটা দাগ হবে। কারণ এটা দাগ দিয়ে, তখন তো ছিল না, ল্যাপটপ ছিল না, তখন হচ্ছে দাগ দিয়ে। এরকম সব ইতি রেপোর্টের এরকম আছে, কিন্তু আছে। আচ্ছা বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। মানে এক কথায় রেস্টলেসটা একটা সাবরুব্রিক, এখানে সাবরুব লেভেলের একটা সাউন্ড, একটা বৈশিষ্ট্যপূর্ণ করা হয়েছে। ঘুমের মধ্যে কি অস্থির, ঘুমের মধ্যে খালি পাটা ছোড়াছুড়ি করে, বলে না যে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। ঘুমের মধ্যে তার সাথে আরেকজন ঘুমাইতে পারে না, ওয়াইফ এসে বলে যে আমাকে লাথিতে ফেলে দেয়, বা হাজবেন্ড বলে যে আমাকে ঘুমের মধ্যে কিক মারে। মানে এমনি ভালো, ঘুমের মধ্যে খুব অস্থির, হাত পা ছোড়াছুড়ি করে, মানে তার আশেপাশে ঘুমানো যায় না। এরকম যদি অস্থিরতা হয়, রেস্টলেসনেস, তাহলে কি হবে? রুব্রিক নেবেন স্লিপ রেস্টলেস। এবং এই রুব্রিকটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? কারণ এটা কি রোগী জোর করে বা রোগী কি ইচ্ছা করে করে না, এটা ইনভলেন্টারি যাই পাবেন বডির যে কোনো জায়গায়, সেটাই আপনি ফাংশনাল লেভেলের সিমটম।
Clear. আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ক্লিয়ার? জি 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 ভাই। জি, সবাই বুঝতে পারছেন? অন্যরা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? অন্য সবাই বুঝতে পারছেন? সবার জন্য কিন্তু লেকচার। জি স্যার, বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, বুঝতে পারছি স্যার। অন্যরা সবাই আওয়াজ দিন, আওয়াজ না দিলে না বুঝতে পারলে জিজ্ঞেস করে নিয়েন, সমস্যা নেই। সবাই যে সব জিনিস একবারে বুঝবেন সেটাও না, কারোর জন্য। এটা তো ঘুরাই নিয়ে আসলাম এই কারণে, বোঝার জন্য তো ঘুরাই নিয়ে আসছি এখানে। আচ্ছা, সো আমরা এটা ক্লিয়ার। হ্যাঁ, তারপরে আমরা ড্রিমে গেলাম। ড্রিমে দেখবেন ড্রিম চ্যাপ্টার আছে এখানে, এখান থেকে বুঝতে সুবিধা। ড্রিম চ্যাপ্টারে গেলে ড্রিম ইন জেনারেল মানে আরেকটা আছে স্যার, স্লিপ এই ড্রিমের মধ্যে ওই যে আগেই প্রশ্ন করবো নাকি, বলেন। অ্যাংশাস অফ অ্যানিমালস রাইট সাইডে স্যার 247। হ্যাঁ, এই যে সফটওয়্যার বের করছে। হ্যাঁ, বলেন। অ্যাংশাস অফ অ্যানিমালস, এইটা ড্রিমে কি বোঝাইছে? অ্যাংশাস অফ অ্যানিমালস, অ্যাংশাস অফ অ্যানিমাল মানে উদ্বিগ্ন হয়। হ্যাঁ, কোনো পশু পাখি স্বপ্নে দেখে খুব উদ্বিগ্ন হয়, সেটা অ্যাজ এ হোল জেনারেল ইমপ্রেশন দিচ্ছে। সাপ কামড় দিতে আসতে পারে, কুকুর কামড় দিতে আসতে পারে। হ্যাঁ, উদ্বিগ্নতা, এই আর কি। মানে স্বপ্নে উদ্বিগ্ন হয়েছে এটা। জি জি জি, ডেফিনেটলি স্বপ্নের চ্যাপ্টার, স্বপ্ন নিয়ে কথা। ফেয়ার অর্থে হবে না, উদ্বিগ্নতা এখানে ব্রড সেন্স। এখানে আপনার ফেয়ারও কিছু অংশ আসবে না, সেটা বলা যাবে না, ঠিক আছে। উদ্বিগ্নতাটা এক্সাইটমেন্ট থেকে কাছাকাছি যায়। এক্সাইটমেন্ট, অ্যাংশাসে বাংলা কি হয়? অ্যাংজাইটি, অ্যাংশাস, এটা কি উদ্বিগ্নতা না? বাংলা কি? উদ্বিগ্ন স্যার, হ্যাঁ, তো এইটাই। তো এখন আপনি এনিম্যালের ব্যাপার স্যাপার নিয়ে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে আর কি। এখন এখানে কিছুটা ভয় মিশ্রিত থাকতে পারে। তো বনি হোসেনের রেপার্টরি এক সুবিধা হচ্ছে যে এখানে আপনি এক্সাক্ট কথাটা বনি হোসেনের ক্ষেত্রে ফালাই দিবেন। এক্সাক্ট কথাটা কেন্ট বেশি অ্যাপ্লাই করছে। এখানকার ফিলোসফিক্যাল একটু পার্থক্য আছে। উনি সবটা খালি এক্সাক্ট করতেছিল। এক্সাক্ট করতে যে প্রুভাররা তো এক্সাক্ট কিছু সময় করে, কিন্তু সব প্রুভার তো ওই জায়গায় করে না। তবে অনেক ক্ষেত্রে আবার মিলে যায়। যখন অনেকগুলো প্রুভার ওই এক্সাক্ট সিম্পটমটা বলে, তখন দেখবেন যে ওই এক্সাক্ট মিলে যাচ্ছে। আবার রাজন শঙ্করনের বর্তমান যে বিষয়টা সেন্সেশন মেথড, সেখানে অনেক ডিপে যখন যায় তখন একটা ফিলিংস আসে। হ্যাঁ, একটা ওনার যে ইমপ্রেশন ফিলিংস আসে রোগীর কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগে ওই লেভেলে যেতে। আর প্রত্যেক ওষুধের একটা ফিলিংস আছে। ওই ফিলিংস এর সেন্সেশনাল ফিলিংস গুলো আবার মিলাই ওই সেন্সেশন লেভেলে যাওয়ার পর। সব রোগী ওই লেভেলে যায় না, তো যারা যাবে তাদের ক্ষেত্রে নেওয়া হয়, এই আর কি। তো এই বিষয়টা কিন্তু বনি হোসেনের রেপার্টরি আপনি যদি জাস্ট বেসিক স্ট্রাকচারটা ফলো রাখেন, এখন খুবই এখন সবাই বনি হোসেনে ফেরত আসতেছে কেন? কমপ্লিট রেপার্টরি এখন কেন বেশি রিলায়েবল? আপনি কমপ্লিট রেপার্টরি দিয়ে রেপার্টরি করে দেখবেন যে আপনার কেসের সাকসেস রেট অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ডের সব বড় বড় ইস্যুদেরই কথা। কমপ্লিট স্ট্রাকচারটা তারা নিয়েছে এবং এখন সিনথেসিস রেপার্টরির চেয়ে কমপ্লিট অনেক আগে গেছে। যদি আমরা কমপ্লিট সিনথেসিসটা বেশি ব্যবহার করি ফ্রি পাওয়ার কারণে, কিন্তু আসলে বর্তমানে সবচেয়ে ভালো স্ট্রাকচার হচ্ছে কমপ্লিট রেপার্টরি। এবং বিকজ কমপ্লিট রেপার্টরি দে অ্যাডপ্ট the structure and philosophy of Boni Hossein in their rubric, but they still follow the structure of Kentian structure, but Boni Hossein philosophy. হ্যাঁ, তো এটা আমরা কমপ্লিট করার সময় জানবো। মানে রুব্রিকের ডিজায়ার্ড রেমেডি মিস হবে না। হ্যাঁ, যেটা আমাদের খুব দরকার। এক্সাক্ট করতে গেলে, আপনি ন্যারো ডাউন করতে গেলেই আপনার কাঙ্ক্ষিত মেডিসিন মিস হতে পারে, ঠিক আছে। কারণ প্রুভার টু প্রুভার এখানে বিষয়গুলো ওই যে অ্যানালজি বা প্রুভিং, এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। সন্দেহ থাকতে হবে, হ্যাঁ, কিছুটা। এই জন্য ব্রড হেডিং এ নেওয়া ভালো। কিছু কিছু ক্ষেত্রে যখন অনেকবার ভেরিফাই হবে তখন সেটা নেওয়া যাবে। এক্সাক্ট সবসময় নিষেধ সেটা না, এক্সাক্ট করা যাবে, বাট এটা অনেকবার ভেরিফাই, প্রুভার দিয়েও ভেরিফাই হতে হবে এবং ক্লিনিক্যালি দিয়েও এটা ভালো হতে হবে। যখন ডবল এটা হবে তখন এটা আবার গুরুত্বপূর্ণ। সুতরাং এক্সাক্ট নেওয়ার ক্ষেত্রে বা ছোট রেমেডি উইথ ছোট মানে রুব্রিক বলতে মানে যে রুব্রিকের আন্ডারে মেডিসিন কম আছে সেগুলো নেওয়ার সময় খুব মানে কনসিয়াস থাকতে হবে। হ্যাঁ, শুধু মানে ওই রেমেডির কত ওই রুব্রিকের মেরিটটা বুঝতে হবে। ওই রুব্রিকটা কি রিপ্রেজেন্ট করতেছে, ওই রুব্রিকটা পিকুয়ারেস কিনা, ওই রুব্রিকটা রোগীর সাথে কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে, ওই রুব্রিকের আন্ডারে যে রেমেডি গুলো আছে সেই রেমেডি গ্রেডিং গুলা কেমন, হ্যাঁ, কিভাবে নেওয়া হয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে। তার টোটালিটির সাথে আবার কন্ট্রাডিক্ট করে কিনা এগুলো দেখতে হবে। তো সবকিছু বিবেচনা করে ওষুধ দিতে হয়। এখানে কোনো আসলে বাধা ধরা গদবাধা নিয়ম নাই, এজন্যই বলা হয় এটা আর্টিস্টিক মেথড। হোমিওপ্যাথিতে কোনো ছকে ফেলা যায় না, বাট এখানে কমন একটা ইমপ্রেশন থাকে, কমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, কমন একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি, কমন একটা ওয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বা যে ওয়েটা আমি দেখাচ্ছি না, মানে যেটা দেখানো হয়েছে আর কি, আইডিয়াল প্রেসক্রিপশনের জন্য যে ওয়েতে হাঁটতে বলা হয়েছে আমরা সেটাই দেখাচ্ছি। এবং সেই ওয়েতে হাঁটার পর তারপরে এক একজন ডাক্তারের তার ইন্ডিভিজুয়াল ক্যারিশমা যেটা বলেন, হ্যাঁ, সেটা অনুযায়ী আর্টিস্টিক ওয়ে অনুযায়ী সে তখন
বিভিন্ন শর্টকাট ওয়ে বের করে ফেলে, ঠিক আছে? কারণ আমরা স্কুলে তো সবাই একই টিচারই তো সবাইকে পড়ায়, কিন্তু একজন ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ ফেল করে। টিচার তো একই পড়াচ্ছে। তো এটা আমাদের স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে এটাকে নিচ্ছি বা কিভাবে বুঝতে পারছি, ঠিক আছে? তো ড্রিম চ্যাপ্টারটা আমি বলতে চাচ্ছি খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের কাজ থাকবে, যেহেতু আমি আমরা কি গুরুত্বপূর্ণ, শুনতেছি না? না সবাই শুনতেছে না? আপনি শুনতেছেন না, সবাই শুনতেছে। আমরা শুনছি। সো শুনতে আমাদের পাচ্ছি। আমাদের আমাদের সেন্সেশন চ্যাপ্টার থেকে সবার আবার একটু থাকতে, সবাই সিরিয়াস থাকেন। সেন্সেশন চ্যাপ্টার, স্লিপ চ্যাপ্টার, ড্রিম চ্যাপ্টার, তারপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো সবাইকে করতে খেয়াল করতে হবে এবং প্রত্যেকটা রুব্রিক আপনাকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? আন্ডারলাইন করে কোন রুব্রিকের অর্থ যদি না বোঝেন কাইন্ডলি গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপে দিয়ে দিলে হবে কি, অ্যান্সার দিলে ওটা সবাই পাবে, ঠিক আছে? অথবা নিচের এই লাইনে এই ডেটটা স্যার কনফিউজড একটা আছে, ড্রিম কনফিউজ 247। কনফিউজ মানে তো কনফিউজড, কি ড্রিম, কি বিষয়ে ড্রিম করতেছে, ঘুম থেকে ওঠার পরে কনফিউশনে পড়ে যায় জিজ্ঞেস করলে। হ্যাঁ, ড্রিম দেখছি, কি দেখছি না দেখছি বুঝতে পারছে না, কনফিউশন মানে সে কনক্লুশনে আসতে পারে না। কনফিউশনের বাংলা কি জানো? কনফিউশন মানে বাংলাটা কি? দ্বিধাদ্বন্দ্ব, রাইট। সে দ্বিধাদ্বন্দ্ব মানে কনক্লুশন আসতে পারে না, সে কোনো একটা উপসংহার টানতে পারে না। হ্যাঁ, একটা এই আর কি, সে পাজল হয়ে যায়, মানে অনেক সময় এই আর কি। আচ্ছা, তারপরে দেখেন সার্কুলেশন, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সার্কুলেশন। এই সবগুলো কিন্তু কমপ্লিটে পাবেন, কিন্তু এই ছোট বইটার মধ্যে যা আছে অসাধারণ একটা সৃষ্টি। এটা প্র্যাকটিস লাইফে ব্যবহার করলে দেখবেন যে কিভাবে আপনি কতটা হেল্প করে। হ্যাঁ, বেশি কিছু লাগে না, একটা রেপার্টরি খুব ভালো করে দখলে নিলে এখান থেকে ভিত্তি করে বাকিগুলো সাজানো হয়েছে। রেপার্টরি মোটা হলেই রেপার্টরি গুরুত্ব পারে না। তো সার্কুলেশন দেখেন, সার্কুলেশনটাকে সে কিভাবে দিচ্ছে, ব্লাড এনিমিয়া মানে ব্লাড রিলেটেড যা আছে, ব্লাড প্রেশার, পালস, ব্লাডের বৈশিষ্ট্য, হ্যাঁ, ব্লাডের হাইপারভলিমিয়া, এই কথাগুলো ওই মেডিকেল টার্মিনোলজি গুলোকে সহজ পেশেন্টের ভাষায় বা রোগীর ভাষায় বা বোঝার সুবিধাতে সহজ ইংলিশ ওয়ার্ডে নিয়ে আসছে। হ্যাঁ, যেমন ব্লাড এনিমিয়া, রক্ত শূন্যতা এখানে বুঝাইছে। তারপরে হচ্ছে কনজেশন মানে কি, রক্ত যদি কোথাও জমে যায়, হ্যাঁ, রক্ত ফ্লো কমে যায়, কনজেশন, এটা হচ্ছে কনজেশন। তারপরে হচ্ছে ইন্টারনালি, ব্লাড ইন্টারনালি যদি কনজেশন শব্দের অর্থ তো গাদাগাদি বা রক্ত যদি কোথাও বেশি চাপ হয়ে যায় সেটা। ওইটাই তো কনজেশন মানে, আপনার এই কোথাও যদি ফ্লো কমে যায়, ফ্লো কমে গেলে তো এক জায়গায় হয়, অ্যাকুমুলেট মানে এক জায়গায় জমে যায়, তাই না? এই আর কি বিষয়টা। তো মানে ফ্লোটা কমে যাচ্ছে। আবার কি, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এখন শুনতে পাচ্ছেন? কথা ক্লিয়ার? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, অর্গাজম মানে হচ্ছে ফ্লাশ, হ্যাঁ, রক্তাধিক্য মানে হচ্ছে মাথায় রক্তের উচ্ছ্বাস, হ্যাঁ, মানে রক্ত উঠে গেছে মাথায়, কেউ বলে না যে মুখটুক লাল হয়ে গেছে, রক্ত উঠে গেছে। হ্যাঁ, এই যে একটা মাথা গরম হয়ে, রক্ত উঠলে তো রক্ত তো একটা টেম্পারেচার আছে, রক্ত যখন মাথায় উঠে যাবে মাথা এমনি গরম হয়ে যাবে। অনেকে আছে না, রাগের সময় প্রচন্ড মুখটুক লাল হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়, অনেকে হয়ে যায়, স্ট্রোক করে বসে রাগের সময়। কারণ হাই প্রেশারটা তার যে অনেক সময় ব্রেন ব্লাড ভেসেল না যদি থাকলে ফেটে যায়, হেমোরেজিক স্ট্রোক হয়। তো এই আর কি। তো যেই হোক, উচ্ছ্বাস যদি থাকে, রক্তের উচ্ছ্বাস, ল্যাকেসিসেও থাকে হট ফ্ল্যাশ, এরকম যদি উচ্ছ্বাস পাওয়া যায়, হঠাৎ করে শুট করে রক্ত, এই অর্গাজম নিবেন। প্লেথোরা মানে লাল, হ্যাঁ, হাইপারেমিয়া, একটা মেডিকেল টার্ম হাইপারেমিয়া, রক্তাধিক্য, এটা রক্তে অতিরিক্ত রক্ত, মানে এটাকে মেডিকেল ভাষায় আবার বলা হয় পলিসাইথেমিয়া। আপনি আরবিসি যদি বেড়ে যায়, ঠিক আছে, আরবিসি সংখ্যা নরমালি 4.5 থেকে 5 কত মিলিয়ন জানি থাকে, তাই না নরমালি? তো এখন যদি কারোর 8 মিলিয়ন থাকে, 9 মিলিয়ন থাকে, হিমোগ্লোবিন 18 ক্রস করে যায়, তাহলে আমাদের কি হলো, রক্ত খুবই ঘন হয়ে যায় এবং ওই ঘনটা আবার মানে যে কোনো মুহূর্তে হবে, জমে যেয়ে আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তাহলে আপনার এই প্লেথোরাটা আপনি নিতে পারেন। এটা রোগীর চেহারা দেখে বোঝা যেতে পারে, চেহারা লাল হয়ে আছে, হাতের তালু, এটা ইউজুয়ালি এটা হচ্ছে পলিসাইথেমিয়া। তাহলে এটা একটা মেডিকেল রুব্রিক, এটা মেডিকেল নলেজ না থাকলে এই রুব্রিকটা নেওয়া ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। প্লেথোরা মানে নরমালি আমরা যেসব জায়গায় এনিমিয়া দেখি, এনিমিয়া কোথায় দেখি? চোখের নিচে, তারপর জিহ্বায়, ঠোঁটে, হ্যাঁ, তারপর হাতের তালু, এইসব জায়গায় দেখি। মানে রক্ত শূন্যতা হয়ে গেলে এগুলো ফ্যাকাশে হয়ে যায়, মিউকাস মেমব্রেন এবং হাতের তালু টালু দেখি, এগুলো ফ্যাকাশে হয়ে যায়, মুখটুক ফ্যাকাশে হয়ে যায়, চোখের যে লোয়ার লিডে এখানে ফ্যাকাশে হয়ে যায়। বাট এখানে যদি আমরা প্লেথোরা পাই,
মানে যদি আরবিসি বেশি বাড়ে, আরবিসির কারণে তো রক্ত লাল, মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে এই জন্যই রক্ত লাল। ডাব্লিউবিসি আর প্লেটলেটের তো রক্ত লালের সাথে কোনো ভূমিকা নেই, ওরা ওদের আলাদা ফাংশন। আমার রক্ত লালের সাথে সম্পর্ক হচ্ছে যে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার সাথে সম্পর্ক। এখন যদি আপনার প্লেথোরা হয় তার মানে কি আরবিসি বাড়ছে। তো আরবিসি যদি আপনি দেখেন যে হাত পর্যন্ত টকটকা লাল, তারপরে ব্লাড টেস্ট করে দেখলেন যে হিমোগ্লোবিন বেশি, হ্যাঁ, তারপরে পলিসাইথেমিয়ার যে ফিচার আছে সেটা পাইলেন, কারণ যাই হোক আপনি এগুলো তো পেলেন, তো আপনাকে তখন নিতে হবে কি প্লেথোরা। তাহলে মেডিকেল নলেজ না থাকলে আপনি রুব্রিক নিতে পারবেন না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা খুব একটা জেনারেল মানে একটা প্যাথোলজিক্যাল রুব্রিক, অনেক সময় প্যাথোলজিক্যালি নিতে পারবেন। আবার কোন রোগীর এমনি দেখা যাচ্ছে হাত লাল হয়ে গেছে, মুখটুক লাল হয়ে গেছে, হ্যাঁ, বাচ্চার জ্বরের সময় মুখ লাল হয়ে গেছে, এটা হতে পারে, তখন নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা মানে এটার জেনারেলাইজ যেহেতু প্রত্যেকটা রুব্রিকের গভীরতা আছে, তো এটাকে নেওয়া যাবে, ঠিক আছে? প্রত্যেকটা রুব্রিক বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে, আমরা দ্রুত এসকেপ করব না। এই রুব্রিকটাই কিন্তু আপনার কালকে রোগী এরকম একটা রোগী আপনার সামনে আসতে পারে, ঠিক আছে? স্যার এটা মুখ লাল হইলেই কি প্লেথোরা হবে? অনেক সময় আছে না যে অনেক রোগী থাকে যে রক্ত স্বল্পতার কারণে মুখ হঠাৎ করে ফ্লাশে লাল হয়, রক্ত স্বল্পতা যত ফ্লাশে লাল হয়, সেক্ষেত্রে তো প্যাথোলজি না জানলে তো আমি বুঝবো না, এটা লাল না, দেখেই মনে করছি এমনি রক্ত বাড়ি ফেস রেডনেস, হ্যাঁ, এটা নিয়ে আমাদের আছে, রুব্রিক আছে, সুতরাং আপনি প্লেথোরার তখন না দরকার নেই, ফেসে রেডনেস নিলেই হবে। এটাই। জি, প্লেথোরা মেইনলি আপনার ব্লাডে কোথাও কোথাও ব্লাড বেশি হয়ে গেছে অথবা ব্লাডের আরবিসি সংখ্যা বাড়ছে, এইসব কারণে প্লেথোরাটা বেশি যাবে, ঠিক আছে? তো যাই হোক, সেন্সেশন অ্যাজ ই ব্লাড স্ট্যাগনেটেড, এটা একটা সেন্সেশন দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে রক্ত প্রবাহ হয়ে গেছে, বাধাগ্রস্ত, স্ট্যাগনেট মানে আবদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, আর নড়াচড়া করতেছে না, ব্লাড আর ফ্লো হচ্ছে না, এরকম যদি অনুভূতি, এটা রোগীর অনুভূতি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, রেপার্টরিতে কিন্তু সেন্সেশন গুলা কোথায় খুঁজে পাবেন? রেপার্টরিতে আপনি সেন্সেশন নামে খুঁজে পাবেন, অথবা অ্যাজ ইফ এই ওয়ার্ডটা দিয়ে আপনি সেন্সেশন খুঁজে পাবেন, হ্যাঁ। অনেক রেপার্টরিতে, বর্তমান রেপার্টরি গুলাতে অ্যাজ ইফ দিয়ে দিচ্ছে, অ্যাজ ইফ, মনে করেন ব্লাড স্ট্যাগনেটেড এই কথাটা মনে আছে, কিন্তু এটা একটা সেন্সেশন, তাহলে আপনি শুধু অ্যাজ ইফ দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে আপনার এসে নিয়ে যাবে অ্যাজ ইফ ব্লাড স্ট্যাগনেটেড। এই যে আমি যদি সার্চ দিয়ে আমি এটাকে ধরলাম, এই যে এটাকে কপি করলাম, কপি করে এই সফটওয়্যারে গেলাম, এখন দেখা যাচ্ছে তো না? এটা দেখা যাচ্ছে না নতুন সফটওয়্যার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো সরি, এটা আমি এখানে যে সার্চ দিতে হবে, এখানে এটা হচ্ছে ওভারঅল সার্চ, আমি দিলাম সার্চ, জাস্ট ওই ওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, দেখেন ওই ওয়ার্ডটা অনেক জায়গায় ধরে ফেলেছে, ঠিক আছে? তো এখানে যেমন কমপ্লিট রেপার্টরিতে পেইন, হেডেক, অক্সিপুট সাইট, অ্যাজ ই ব্লাড স্ট্যাগনেটেড পড়তে হবে, এটা আগে এটা পরে, মনে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে, অক্সিপুট সাইট মানে মাথার পিছনে, এমন মনে হয় যেন ব্লাড ওখানে জমাট বেঁধে গেছে। তাহলে এতগুলা যখন বৈশিষ্ট্য একসাথে হয়, ডেফিনেটলি রুব্রিক মেডিসিনের সংখ্যা কমে আসবে। এখানে একটা মাত্র মেডিসিন সালফার, ঠিক আছে? তো কেন্টেও এখানে মনে হচ্ছে কেন্ট আবার এখানে জেনারেলিটি চ্যাপ্টারে। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আসলে তো ব্লাড জমে নাই, কিন্তু এটা শুধু ফিলিংসটা হচ্ছে। জি, এটা ফিলিংস, অ্যাজ ইফ মনে হচ্ছে তার, ঠিক আছে? তো ব্লাড জমতে পারে, এটা যদি পরীক্ষা করে যদি কেউ জমে সেটা হইতে পারে, কিন্তু তার কাছে মনে হয়েছে এটা তো সত্য। সেটা কি তখন স্যার যদি জমে হয় তখন কি প্যাথোলজি হলো, তখন কমন সিমটম হয়ে যাবে না স্যার? এটা কমন সিমটম, মানে কমন সিমটম হবে, কিন্তু রোগীর তো এটা ফিলিংসটা তো রোগীর মধ্যে হচ্ছে, কারণ ব্লাড জমলে যে সবারই মনে হবে যে সবাই যে টের পায় যায় নাকি? আপনি যদি মাথায় ব্লাড জমে আপনি কি টের পান? উনি পাচ্ছে, জি স্যার, উনি পাচ্ছে, ওনার মিলছে, তো এটা তো ওনার ক্রেডিট, উনি ওনার ভাইটাল ফোর্স ভালো আছে দেখে আমাকে এই সিমটমটা দিতে পারছে, এটা বুঝতে হবে। মানে ইন্ডিভিজুয়ালাইজেশন সে দিছে, কারণ মাথায় রক্ত জমলে তো আমি আমার মনে হয় না যে রক্ত জমে গেছে, তো অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে। তো উনি বলতে পারছে, ওনার যে যত সিমটম বলতে পারে, যত সুন্দর সিমটম বলতে পারে, প্রকারান্তরে তার ভাইটাল ফোর্স কিন্তু এখনো ভালো আছে, বুঝতে পারছেন? কারণ ভাইটাল ফোর্স যখনই নাজুক হয়ে যায়, যখনই ক্রনিক কোনো ডিজিজে, মনে করেন বড় একটা টিউমার হয়েছে, কেমোথেরাপি দিচ্ছে, স্টেরয়েড নিচ্ছে বিভিন্ন দিন, অনেক দিন ধরে, তারপরে অনেক অসুখে চাপা পড়তে সে মনে করেন প্রথমে একটা স্কিন একটা এক্সিমা হলো, পরে একটা স্টেরয়েড একটা মলম লাগাইলো, কদিন পরে আবার একটা হলো, পরে আবার একটা মলম লাগাইলো, পরে ওইটাতে হলো না, পরে আরো হাই পাওয়ারের মলম দিল, স্টেরয়েডে তো অনেকগুলো লেভেল আছে, একদম সুপার হাই পাওয়ার দিল, সেটাতে হলো না, পরে দিল আরো হাই পাওয়ার ইনজেকশন, হ্যাঁ, যে ইমিউনো
সাপ্রেসিভ যে ইনজেকশন গুলো আছে মেথোডেক্সেট বা অন্যান্য যে জিনিসগুলো আছে দিল, দিয়ে টিয়ে পরে দেখা গেলো ওইটা চাপা পড়লো, চাপা পড়ে হয়ে গেল অ্যাজমা, কদিন পরে অ্যাজমা। তখন স্কিনে ডাক্তার বললো এখন তো আমার লেভেলের বাইরে চলে গেছে, এটা আমার অসুখ না, আপনি চলে যান এখন রেসপিরেটরি ডাক্তারের কাছে। আচ্ছা, এখন রোগী চলে গেল রেসপিরেটরি ডাক্তারের কাছে। রেসপিরেটরি ডাক্তারের কাছে যাওয়ার পর রেসপিরেটরি ডাক্তার তখন অ্যাজমার চিকিৎসা শুরু করলো, উনিও তখন স্টেরয়েড দিল, নেবুলাইজার দিল, হ্যাঁ। তারপরে যখন ওনার হলো না, অ্যালার্জিক টেস্ট করলো করে টোরে, তখন উনিও তখন হাই পাওয়ারে ইমিউনোসাপ্রেসিভ দিল, কারণ কমতেছে না। আচ্ছা, কয়দিন পরে রোগী তখন মেন্টালি তখন আপসেট হয়ে গেল, রোগী রাতে ঘুম হয় না, বিভিন্ন ভ্রম হইতেছে, অস্থিরতা, ফ্লাশ হচ্ছে, কারণ তার ভিতরে প্রচুর ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তারপরে ইনসোমনিয়া কিন্তু একটা ওয়ান সাইডেড ডিজিজ, মানে ইনসোমনিয়া, তার ঘুম হয় না, আর কোনো সিমটম নেই। তো তাদের কিন্তু মায়াজমেটিক চিকিৎসা করতে হয়, বা তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হয় যে অনেক সাপ্রেসিভ চিকিৎসা তাদের মধ্যে হয়েছে, হ্যাঁ। তো এইসব ক্ষেত্রে যখন অ্যাডভান্স অবস্থায় যায় তখন আপনার তার মধ্যে ভাইটাল ফোর্স খুবই ডাউন হয়ে যায়। যখন এই ধরনের রোগী যখন আসে তখন দেখা যাবে তার হিস্ট্রি নিলে দেখা যাবে যে প্রিভিয়াস এরকম অনেক চাপা 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 দেওয়া চিকিৎসা চলছে, হ্যাঁ। যে কারণে এখন যে স্ট্যাটাস নিয়ে আসছে তার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য, কোনো সিমটম আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফাংশনাল কোনো সিমটমই সে দিতে পারতেছে না, হ্যাঁ। সে খালি একটা ভেগ কথা বলতেছে, আমার অনিদ্রা, ঘুম হয় না, হ্যাঁ। অথবা কেউ একটা পেটের মধ্যে টিউমার নিয়ে আসছে, এই টিউমারে ব্যথাও নাই, টিউমার জ্বালা পোড়াও নাই, টিউমারে কিছু নেই। আমরা যত সুন্দর সিমটম পাবো তত কিন্তু আমাদের মেডিসিন ম্যাচিং করতে সুবিধা। আর যেই রোগী আমাদের কাছে সিমটম দিবে না, আমরা কিন্তু এই ধরনের রোগীগুলাকেই বলা হয়েছে ওয়ান সাইডেড ডিজিজ, মানে এই ধরনের রোগীর আরোগ্যের ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারবো না, বা আমরা এই ধরনের রোগী ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমাদের চিকিৎসা তো সিমটম বেসিস, সেটা সাবজেক্টিভ হোক, অবজেক্টিভ হোক, হ্যাঁ, প্যাথোলজিক্যাল হোক। তো যত বৈশিষ্ট্যপূর্ণ সিমটম পাবো তত আমরা মেডিসিন কারেক্ট করতে পারবো, কারণ মেডিসিন গুলো তো এইভাবে প্রুফ করে আসা হয়েছে। তো এই বিষয়গুলো, তো এটাই বলছিলাম যে এই রোগীর একটা বিষয় আছে। আচ্ছা, যেটা বলছিলাম, পরে দেখেন চ্যাপ্টারটা দেখেন, কেন্ট জেনারেলিটিস হচ্ছে কয়টা বাজে, 10:30। তো কেন্ট জেনারেলিটিস চ্যাপ্টারে হচ্ছে স্ট্যাগনেশন, সেন্সেশন, অ্যাজ ব্লাড। তো আমি একটা জিনিস বলি যে কেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মাইন্ড চ্যাপ্টার এবং জেনারেল চ্যাপ্টার। এবং দেখবেন এই যে বনি হোসেন রেপার্টরি যদি সেন্সেশন চ্যাপ্টারটা ভালো মতো পড়েন তাহলে আপনার ওই সব রেপার্টরি কভার হয়ে যাবে। আপনার বগারের যে বইটা, ওইটা তো পুরাটাই এটার কপি পেস্ট ম্যাক্সিমামই, কারণ বগার তো কাজই করছে এবং উনি তো বলছেও যে এই বনি হোসেনের কাজটাকে আমি একটু এলাবোরেট করছি, একটু সহজ করার চেষ্টা করছি, হ্যাঁ। যদি 100% কেউ কাজটা করতে পারে না, কিন্তু ওই প্রচেষ্টায় আগাইছে। আর কেন্ট এই বনি হোসেন রেপার্টরির এই অংশটাকে ওনার ফিজিক্যাল এই জেনারেলিটিস চ্যাপ্টারের মধ্যে নিয়ে গেছে। ম্যাক্সিমাম রুব্রিক গুলা দেখবেন যে বনি হোসেন রেপার্টরির এই জেনারেলিটিস চ্যাপ্টারের মধ্যে গেছে, যে কারণে কেন্টের ওই চ্যাপ্টারটা খুব দামি হয়ে গেছে, ঠিক আছে, কারণ ওইটা পুরো মানুষকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারপরে স্লিপ আছে ওগুলা, যাই হোক, আমরা যখন কেন্টিয়ান এগুলো পড়বো তখন সুন্দর করে ওইগুলা দিব। যখন ভিতরে কথাগুলো আসলে বুঝে ফেলবেন তখন আপনার কাছে কোন রেপার্টরি কিভাবে ব্যবহার করতে হবে, কোন সিমটম কি করতে হবে, এগুলো আসলে কোনো বিষয় না, হ্যাঁ। তো ভিতরে কথাগুলো আসলে আমরা বেশি শুনতে পাই না বিভিন্ন জনের কাছ থেকে, তো এটা আসলে এই জন্য আমাদের গভীরে যাওয়া হয় না। তো যাই হোক, আমরা যেটা যাচ্ছিলাম, কোথায় যাব, সার্কুলেশন। হ্যাঁ, সার্কুলেশনের মধ্যে এরকম অনেক কিছু দেখবেন, ভেরিকোজ ভেইন আছে, পরে পালসের বিভিন্ন পালসের ব্যাপার স্যাপার আছে, খুব সুন্দর পালস, কোনটা হার্ড পালস, কোনটা ইন্টারমিটেন্ট পালস, কোনটা ইরেগুলার পালস, কোনটা র্যাপিড পালস, কোনটা স্লো পালস। তো এগুলো অনেকগুলো আগের ভাষা, তো এগুলো আপনার বোঝা যাচ্ছে সবই। অনেক সময় পালসের সাথে হার্টবিট মিলে না, তো হার্টবিট আগে মানে স্টেথোস্কোপ যদি এখানে হার্টে লাগান আর পালসে যদি রেডিয়াল পালসে যদি আপনি হাত দেন তাহলে দেখবেন যে হার্টবিট মিনিটে যেরকম ভাবে হার্টবিট হচ্ছে পালসটা সেই হার্টের বিটের সাথে সাথে সব পালসে ধাক্কা লাগে না, মানে পালসে আপনি দেরিতে পাচ্ছেন, হার্টবিট আগে হচ্ছে। খুব সুন্দর একটা কথা, এবং এটা একটা ইনভলেন্টারি নার্ভাস সিস্টেমের সিমটম। তাহলে আপনি এই রুব্রিক এখানে আছে, তাহলে দেখেন এখানে দেখেন 253 নম্বর পৃষ্ঠায় সবাই চলে যান। 253 খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। 253 আমি দেখতে দেখাচ্ছি, বাট আপনার প্রত্যেক ইচ এন্ড এভরি রুব্রিক আপনাকে পড়তে হবে, এবং পড়ে যেটা বুঝবেন না সেটা গ্রুপ। এটা কিন্তু একটা অপরচুনিটি, হ্যাঁ। এই কোর্স গুলো করলে একটা প্ল্যাটফর্ম থাকলে হয় কি, এটা অপরচুনিটি। অনেক জায়গায় আপনি অনেক কিছু দেখবেন, কিন্তু এইসব কোশ্চেন করে ক্লিয়ার করার কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। সুতরাং একটু কষ্ট করে পড়ে প্রত্যেকটা রুব্রিক ওইটা ছোট তার আগে স্যার আগের পিছে স্টিসেস এই কথাটা একটু বলে দিল, স্টিসেস জি এমনি বুঝছে বসে, ওইটা 251 পালসেশনের নিচে স্টিসেস, STITCHES। ও এটা স্টিচেস মানে সুই ফুটানো, সেলাই করে না, সেলাই সুই। এটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে আপনার না এটা
আমার সেন্সেশনই তো, তার রোগীর কাছে মনে হচ্ছে সুই ফুটানো। না, রোগী তো- সেন্সেশন আন্ডারে না তো, এটা দিছে হলো তার নিচে দেখেন ব্লাড ভেসেলস বার্নিং, হ্যাঁ, এটা তো আলাদা একটা রুব্রিক, মানে আলাদা হেডিং। সাবরুব্রিক রুব্রিকটা হলো ব্লাড ভেসেল বার্নিং। এখন যদি সেন্সেশন হতো তাহলে এটা মিলতো। এটা কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা দাঁড়ান আমি আপনাকে, রক্তনালী ফুটা ফুটা লাগতেছে এরকম। হ্যাঁ না স্টিচেস ওটা মানে ফিলিংসটা, মানে ওই feelings, ওই কিন্তু সবসময় তো ওই ল্যাঙ্গুয়েজটা দিবে না যে সেন্সেশন নামই যে দিতে হবে এমন না, ঠিক আছে? দেয় নাই, এটাই দেয় স্যার, নাই, বাট এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, ওইটার কারণ উপরে দিলে আপনি তো ওইটা কখনো ঠিক। বাস্তবে এরকম পাবেন যে রক্ত স্টিচেস হয়, স্টিচেস মানে সেলাই করা বা সুই ফুটানো, এটা তো অনুভূতি ছাড়া আর কিছু হইতে পারে না। এটা তো বাইরে থেকে দেখা যায় না যে সুই ফুটতেছে আর বের হচ্ছে। সেটাই বলছি স্যার, ওটা যদি ওই যে সেন্সেশন অ্যাজিপ এটার সঙ্গে থাকতো। হ্যাঁ, এটা তারপরে লিখলে সুবিধা হইতো। ওইটা- এটা এই যে যেমন এখন দেখেন, এখন দেখতে পাচ্ছেন? আমি পুরানটা থেকে দেখাচ্ছি সফটওয়্যারে। এখনো দেখতে পাচ্ছি না, তবে হয়তো- তাহলে এটা কোথায় গেল? এই যে এখন দেখবেন, এখন দেখতেছেন না? এখন দেখতেছি না, এখন এই দেখেন স্টিচেস, তাই না? ব্লাড ভেসেলের নিচে আছে স্টিচেস। তাহলে ব্লাড ভেসেলটা হচ্ছে রুব্রিক, আর এই ব্লাড ভেসেলের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। কোন ব্লাড ভেসেল হচ্ছে বার্নিং, এই যে এখানে ঝামেলা লাগছে, বার্নিং এর আগে কোনো দাগ দেয়া নেই, কমা দিয়ে দিছে। তো এটা হচ্ছে বইয়ের প্রিন্টিং এর সমস্যা, আগের প্রিন্টিং, তো এই আর কি। হ্যাঁ, ওই ব্লাড ভেসেলের এই যে অবস্থাগুলো এখন স্টিচেস, এটা ফিলিং, ওই যে সেন্সেশন বুঝবো না কি বুঝবো এটা? এটা সেন্সেশন, এটা ওয়ান কাইন্ড অফ সেন্সেশন। স্টিচেস, তার কাছে মনে হচ্ছে রক্ত নালীর মধ্যে কেউ সুই ফুটাচ্ছে। কিন্তু ওই সেন্সেশন আন্ডার লেখে নাই, সেন্সেশন লেখে নাই, রাইট? হ্যাঁ, এই জন্যই কিছু জিনিস বুঝে নিতে হবে, আর একটা রেপার্টরি সাজানোর ক্ষেত্রে এটা হয়তো সম্ভবত এটা একটা লিমিটেশন। স্যার, হ্যাঁ, এই যে ডেফিনেট অনেক পানিটা লিমিটেশন আসলো, আছে, এবং এগুলোই ওভারকাম করতে কমপ্লিট রেপার্টরিতে। আমি যদি এখানে চলে যাই, অ্যাজিজ Stitches- নেওয়া যেতে পারে কিনা, কারণ ওই ব্লাড ভেসেলস এর সাব রুব্রিক আছে কিন্তু লাইক এ নেটওয়ার্ক, এটা তো আসলে ফিলই করতেছে, এটা তার ফিলিংস বা কন্ট্রোল সেন্সেশনই। সি। আচ্ছা আমি দেখি নতুন রেপার্টরিতে যাই। হ্যাঁ, না, ওটা ফিলিং নাও হতে পারে, কারণ না Control লাইক V। নেটওয়ার্কের মতো যেতে। না নেটওয়ার্ক ফিলিংস না, নেটওয়ার্কটা আলাদা জিনিস। নেটওয়ার্ক হচ্ছে, আলাদা নেটওয়ার্কটা জিনিস। হচ্ছে রেটিকুলার, জালের মতো দেখবেন, যেমন আমাদের বিভিন্ন রোগে এরকম হয় যে একদম শিরাগুলা নেটওয়ার্কের জালের মতো দেখা যায় নেটওয়ার্কের চামড়ার নিচে। জালিকার হ্যাঁ, মতো দেখা যায়। এটাকে মেডিকেল ভাষায় বলে, দাঁড়ান এটা তো ভুলে গেলাম, এটা হচ্ছে যে অনেক সময় গালের মধ্যে দেখা যায়, যেমন স্পাইডার নেভি, টেলানজেকটেশিয়া, স্পাইডার টেলানজেকটেশিয়া, স্পাইডার নেভি। হ্যাঁ, এগুলো হচ্ছে উইলসন ডিজিজে হয়, বা বিভিন্ন স্পাইডার নেভি, যে স্পাইডার নেভি, অথবা এই টেলানজেকটেশিয়া কি নাম জানি, ভুলে গেলাম। তো এটা বিষয় না, এটা হচ্ছে আপনার বিভিন্ন রোগে ভাস্কুলাইটিসে বিভিন্ন ইস্যু হয়, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল গুলো ভিজুয়ালাইজ হয়ে যায় একদম, মানে অনেকগুলো মাকড়সা জালের মতো, বা অনেক বড়, এক একটা ক্রাইটেরিয়া, তো দেখা যায় মেইন কথা ভিজুয়ালাইজড হয়, ঠিক আছে? তো এটা যদি বেশি ভিজুয়ালাইজড হয়, কোনো কারণ ব্লাডের অবস্ট্রাকশন হোক বা কোনো ভাস্কুলাইটিস হোক, হ্যাঁ, এগুলোর কারণে হয়, তাহলে আপনি নেটওয়ার্ক মানে জালের মতো দেখা যাচ্ছে, এটা একটা অবজেক্টিভ সিম্পটম। ডাক্তার এটাকে দেখবে বা থার্ড পার্সন দেখবে। আচ্ছা, ব্লাড ভেসেলস এখানে এই নামে দেয় নাই, স্টিচেস নামে আপনি হয়তো কমপ্লিট রেপার্টরিতে অন্যভাবে পাবেন, ঠিক আছে? এক এক রেপার্টরি এক এক বৈশিষ্ট্য থাকবে, এখানে হুবহু তো কেউ কপি পেস্ট করে নাই, তো এটাকে হয়তো একই জিনিসকে কমপ্লিট রেপার্টরি অন্য ল্যাঙ্গুয়েজে নিছে। যাই হোক, আমরা অর্থটা বুঝলাম। তো আমরা এখন যাচ্ছি কোথায়? এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আরেকটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে এই চ্যাপ্টারটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি। সেলফ এক্সপ্লেনেটরি কথাটা মানে কি? স্বব্যাখ্যাত স্যার, স্বব্যাখ্যাত মানে কি? মানে এটা তো আপনি অনুবাদ করলেন। ও আচ্ছা, মানে ওখানে কি বুঝলাম, মানে বলতে আপনি কি বুঝলাম এটা বলতেছেন, জিজ্ঞাসা মনে হচ্ছে। না, আমরা সেলফ এটা এক্সপ্লেনেটরি ব্যাখ্যাটা যাচ্ছে যে একটু ব্যাখ্যা, এলাবোরেট ব্যাখ্যা লাগবে এই মানে wordটা। রুব্রিক দিয়েই বোঝা যাবে যে এটার অর্থটা কি, এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ ওইটাই, কিন্তু এটা রুব্রিক তো না, মানে আমি এটা চ্যাপ্টার, যেহেতু ফিভার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সেলফ এক্সপ্লেনেটরি, মানে হচ্ছে এখানকার যে রুব্রিক গুলো আছে, এই রুব্রিক গুলো দিয়ে যে কোনো ধরনের ফিভার মানে ডিফাইন করা যাবে সুন্দর করে, মানে আমার অন্য কোনো জায়গায় অন্য কোনো বইয়ের দ্বারস্থ হইতে হবে না। তো এটা খুবই স্বয়ংসম্পূর্ণ। এটা যদি আমি বলি মানে ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট এন্ড এটা স্বয়ংসম্পূর্ণ যে একটা চ্যাপ্টার। তো এটার উপর ভিত্তি করে বগার তার করছে, ফিভার চ্যাপ্টারটা সাজাইছে। হ্যাঁ, তো ওইটা এক্সিলেন্ট সাজাইছে, কিন্তু ওই জিনিসটা টোটালটাই এখান থেকে নেওয়া হয়েছে, এখানে বিক্ষিপ্ত ভাবে দিছে, আর ওখানে হচ্ছে সুন্দর করে সাজাইছে। তো
এই জন্য ফিভার চ্যাপ্টারটা যদি ভালো করে জানেন তাহলে আপনি ম্যাক্সিমাম জ্বরের যে কোনো রুব্রিক আপনি এখান থেকে নিয়ে দ্রুত আপনি সিমটম দিতে পারবেন, ঠিক আছে? কারণ জ্বর হলে কি হয়, ইউজুয়ালি জ্বরে হলে কয়েকটা জিনিস আমাদের থাকে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে ফিভার গুলো, সেটার মধ্যে 3টা স্টেজ থাকে, তাই না, কমনলি। একটা হচ্ছে চিল, শীত লাগা, তারপরে হিট, গরম লাগা বা জ্বর হওয়া, সিলিট গরম তারপরে হচ্ছে সোয়েটিং। হ্যাঁ, এই 3টা স্টেজ পালাক্রমে আসে। এখন কারোর একটার পরে একটার আগে কোনোটা, অথবা কারো একটা মানে কোনোটা পরে, এরকম একটা স্টেজ আসে। আর এর সাথে প্রত্যেকটা স্টেজের সাথে তার কনকমিটেন্ট থাকে, তাই না? চিলের সাথে মনে করেন পানি পিপাসা বেশি হলো, ঘামের সাথে তার মাথা ঘোরাচ্ছে, মানে প্রত্যেকটা স্টেজে তার প্রচুর কনকমিটেন্ট থাকে। তো এই জন্য বগারে যখন আমরা দেখাবো, বগারের এই চ্যাপ্টারটা এইটার উপর ভিত্তি করে করা হয়েছে, কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, যে কারণে ওই বগারের ওই চ্যাপ্টার থেকে আপনার এই জ্বরের যে কোনো রুব্রিক নিয়ে এটা সমাধান করা সম্ভব। এবং সবচেয়ে বেস্ট আপনার বইতে কি স্যার ওই যে ফিভার চ্যাপ্টারটা আলাদা করা প্রিন্ট আছে স্যার? আমার বই মানে মানে আমি 252 পৃষ্ঠার পরে আমার যে ফিভারটা লেখা আছে চ্যাপ্টারই করা নাই, মানে chapter? র্যাপিড, মানে আমাদের এই যে সার্কুলেশন যে চ্যাপ্টারটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তো circulation টা fever। মানে এটা যে শুরু হলো কোথায়? ওইটাই ফিভার। 254 থেকে শুরু হবে। না স্যার 253 উপরে দেখেন, উপরে মাথার উপরে ফিভার লেখা আছে। তাহলে এটা প্রিন্ট মিস্টেক নাকি ঘটনা বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি Printing চেক করি। mistake। আপনার বইটা ঠিক আছে নাকি স্যার? আপনাদের বই ঠিক না, আছে? আমাদের বইয়ে তো এরকমই আছে, আমি দেখতেছি, দাঁড়ান। আগের বই তো কোনো পাতা মিসিং হতে পারে মনে হয়। বই তো, আর এটা টিএফ অ্যালেনের বই, আবার এটা বিজেন কোর্সে। হইতে পারে স্যার, বাধাই করতে গিয়ে দেখা যায় পাতায় নাই। আমরা সফটওয়্যারে গেলে চেক করলে আবার এটা বেড়ে যাবে। জি স্যার, এটাই।